চলো আমরা শুরু করি। আজকে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এটা অ্যানক্লেক্সে প্রায় জিজ্ঞাসা করা হয়, সেটা হলো পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্টেনোসিস এই শব্দটা থেকে ইজিলি বোঝা যায় প্রবলেমটা কোথায়। দেখো, এই যে পাইলোরাস, হ্যাঁ, মানে মানে স্টোমাকের লোয়ার পার্ট, এই যে এটা হলো লোয়ার ইসোফেজিয়াল স্পিচার, এটা হলো পাইলোরিক স্পিচার, ঠিক আছে। পাইলোরিক স্টেনোসিস এর মানে, স্টেনোসিস মানে সংকুচিত বা কনস্ট্রিক্ট হয়ে যাওয়া, তাই না? পাইলোরিক স্টেনোসিস। এখন পাইলোরাস যখন টাইট হয়ে যায়, ডিউ টু এনি রিজন, অনেক কারণ আছে, আমরা একটু পরে পড়ব। এখন এই পাইলোরাস যখন একটু টাইট হয়ে যায়, স্টেনোসড হয়ে যায়, তখন এটাকে বলা হয় পাইলোরিক স্টেনোসিস, ঠিক আছে। আমরা একটু পরে পড়তে পারবো। এবং এটা থেকে কোশ্চেন, ভালোই কোশ্চেন আছে। ইভেন কি আমি কবে জানি প্রোমেট্রিকের একটা কোশ্চেন দেখছিলাম, ওইখানে দেখলাম এইখান থেকে কোশ্চেন দিয়েছে। হাইপারট্রফি অফ দি পাইলোরিক স্পিংচার কজিং স্টেনোসিস অ্যান্ড অবস্ট্রাকশন, মানে বড় হয়ে যায়, মানে এই যে পাইলোরাস, এই পাইলোরাসটা বড় হয়ে যায়, মানে বড় হয়ে যায়, এবং এর ফলে অভ্যন্তরীণ একটা চাপ তৈরি হয় এবং এটা সংকুচিত হয়ে যায় এবং অবস্ট্রাক্টেড হয়ে যায়। মোস্ট কমন ইন ককেশিয়ানস, ফার্স্ট বর্ন এবং ফুল টার্ম বয়েজ, যারা হোয়াইট যারা, তাদের ক্ষেত্রে এটা প্রবলেমটা বেশি দেখা যায়। এবং প্রথম বেবি হইলে এবং ফুল টার্ম বেবিদের ক্ষেত্রে এটা প্রায়ই দেখা যায়, বিশেষ ছেলেদের ক্ষেত্রে। সিমটমস ইউজুয়ালি বিগেন 3 to 4 উইকস, সাধারণত 3 থেকে 4 সপ্তাহের ভিতরে দেখা যায়। ফাইন্ডিংস কি? palpable mass, olive shaped bulge in epigastrium, মানে এটা প্যালপেট করলে অ্যাবডোমেনের এদিকে, এপিগেস্ট্রিক এদিকে প্যালপেট করলে এই যে ইয়েটা আছে না, মানে এই পাইলোরিসটাকে অনেকটা আঙুরের দানা বা অলিভ বা জলপাইয়ের মতো অনুভব হয়, ঠিক আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট সাইন হলো পরেরটা, ভেরি ইম্পর্ট্যান্ট, নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং, নন বিলিয়াস। এবং এইখানে যখন করা হয়, মানে এই পেশেন্ট যখন বমি করে, বমির সাথে কোনো বাইল থাকে না। ভেরি সিম্পল। কেন? ইন্টেস্টাইন অবস্ট্রাকশন, এগুলোতে কিন্তু বিলিয়াস ভমিটিং থাকে, হ্যাঁ। কিন্তু এই পাইলোরিক স্টেনোসিসে নন বিলিয়াস ভমিটিং হয়। কারণটা কি? সিম্পল, ভেরি সিম্পল কারণ। এই যেতেই পারে না, আটকে থাকে, বাইল কিভাবে প্রবেশ? ইয়েস, বাইল তো আরো নিচে থাকে, তাই না? বাইল সিক্রেশন হয় আর নিচের থেকে, তাই অ্যাম্পুল না? অফ বেটার। হ্যাঁ, অ্যাম্পুল অফ ভেটার নামক যে ওপেনিং আছে, ওইখান থেকে বাইল সিক্রেশন হয়। এই কারণে তোমার এই পাইলোরিক স্টেনোসিসে নন বিলিয়াস ভমিটিং হয়। ভেরি ইম্পর্টেন্ট, এইটা প্রায় আসে কোশ্চেনে। এই পাইলোরিক স্টেনোসিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তারপর ইন্টারসেপশন, এই তিনটা একত্রে কোশ্চেন, মানে পার্থক্য আকারে কোশ্চেন তৈরি করে। এটা খুবই কমন একটা কোশ্চেন, মানে এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, জানাটা। তারপরে হলো প্রজেক্টাইল ভমিটিং, এই শব্দটা এর আগেও শুনছো। প্রজেক্টাইল ভমিটিং হলো এত, মানে অনেক জোরে ফোর্সফুলি ভমিটিং করে, অনেক জোরে ভমিটিং করে, বুঝছো। এরপর আসে হলো ইরিটেবিলিটি, ভিজিবল পেরিস্টালটিক ওয়েভ ডিউরিং অ্যান্ড আফটার ফিডিং, মানে মানে কিছু এক ফেইলিউর টু থ্রাইভ ইভেন আফটার ফ্রিকুয়েন্ট ফিডিং। দেখো, ফেইলিউর টু থ্রাইভ মানে যে পরিমাণ পেশেন্ট বাচ্চাটা খায়, সেই পরিমাণ কিন্তু বড় হয় না, ওজনও বাড়ে না। মানে খাওয়ার সাথে, বয়সের সাথে ওজন বাড়তেছে না। কারণটা কি? কারণ যেই স্পিংচারটা অনেক টাইট হয়ে থাকে, মানে খাবার নিচে যাইতে অনেক কষ্ট করতে হয়, এই জন্য কম কম খাবার যায়। সাইন্স অফ ডিহাইড্রেশন, সাইন্স অফ মেটাবলিক অ্যালকালোসিস অ্যান্ড উইথ প্রলং ভমিটিং, ঠিক আছে। তারপরে হলো বললাম
আপনার ডায়াগনোসিস কি? সাইডের আওয়াজগুলো খুব আসতেছে। এখন কি শুনো? আসলেও সমস্যা নাই, ভাইয়ের কথা শোনা যায় স্পষ্ট। ও আচ্ছা আচ্ছা, সাইডের আওয়াজ। এরকম আচ্ছা এখন দেখো হালকা তো, এখন দেখো তো সাইডের আওয়াজ আসে কিনা একটু। এখন আসে আওয়াজ? কম 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 আসে। ভাইয়া কম তাহলে ভাইয়া। এখন এএনসি চালু হয়েছে। তোমরাই তো বললা, আমি তো জানি না যে কোনটা এএনসি। এখন এএনসি চালু হয়েছে, এতক্ষণ ছিল না। যাই হোক, তাহলে এই ইয়েটা হলো ঠিক আছে তাই তো? এটা ঠিক আছে তাই তো? ভাইয়া হ্যাঁ এবার ঠিক ওকে, আছে। আচ্ছা। আমি তো আসলে এটাতে খুব একটা হ্যাবিচুয়েটেড না, যার কারণে বুঝতে তোমাদের থেকে মানে রিভিউ নিতে হইতেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে পাইলোরিক স্টেটাসিসের মেইন ফাইন্ডিংসটা হলো সব এই যে এটা নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং। প্রজেক্টাইল ভমিটিং আরও অনেক কিছুতে থাকতে পারে, বাট নন বিলিয়াস এইটা বেশি গুরুত্বপূর্ণ আসলে। নন বিলিয়াস এই এটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে আসলে হলো ডায়াগনোসিস কি? আপার জিআই সিরিজ, মানে আমাদের আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে বিভিন্ন টেস্ট করা, এটা আহামরি তেমন কিছু আসে না। নন ইনভেসিভ ম্যানেজমেন্ট, গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন উইথ অ্যাঞ্জি টিউব ইফ হায়ার রিস্ক অফ অ্যাসপিরেশন। ইয়েস, যদি বেশি তোমার ভমিটিং করে তখন অ্যাঞ্জি টিউব দিয়ে দেওয়া হয়। তারপরে কিপ হাই ফাউলার পজিশন ডিউরিং ফিডিং, প্লেস অন রাইট সাইড আফটার ফিডিং। তারপরে হলো আইবি ফ্লুইড, স্ট্রিক্ট ইনটেক আউটপুট। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি? পাইলোরোমায়োটমি অর পাইলোরোপ্লাস্টি, মানে ওই এই যে এই জায়গায় একটু মানে কেটে দেওয়া হয়, অথবা তোমার এইটা একটু যে এই মানে কী বলে এটাকে, এটার নাম হলো ওই যে পাইলোরিক যে স্পিংচার, এই স্পিংচার ইন্টারনাল একটু কেটে দেওয়া হয়, একটু ফাঁকা করে দেওয়া হয়। এই এটা আর দরকার নেই, মানে আর বেশি আসে না। তবে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হলো যে প্রবলেমটা কি পাইলোরিক স্টেনোসিসে, পাইলোরিক স্পিংচার যখন হাইপারট্রফির কারণে বেশি সংকুচিত হয়ে যায়, শ্রিঙ্ক হয়ে যায়, চেপে যায়, তখন খাবার নিচের দিকে আসে না। এই পেশেন্টের ফাইন্ডিং হিসেবে ভেরি ইম্পর্টেন্ট হলো নন বিলিয়াস ভমিটিং আর নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং হয়। হ্যাঁ, এটা বেশি ইম্পর্টেন্ট। এবার আসি হলো নার্সিং, প্রিঅপারেটিভ নার্সিং কেয়ার। কিপ ইনসিশন ক্লিন অ্যান্ড ড্রাই, গ্লুকোজ ওয়াটার অর ইলেকট্রোলাইট সলিউশন মে বি স্টার্টেড 4 to 6 hours পোস্ট অপারেটিভলি। তারপরে হলো একটু দাঁড়াও, সরি পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার, ইনস্টিটিউশন ক্লিন অ্যান্ড ড্রাই,
Glucose water or electrolyte solution may be started 4 to 6 hours post-operative. If clear fluid tolerated, start formula 24 hours post-operatively. Inform patient that vomiting may be continued for a short period before total recovery occurs. সাধারণত এটা তোমার ওই ওটি ছাড়া আসলে এটা ক্লিয়ার হয় না। তবে মেইন জিনিসটা আসে হলো পাইরোরিক স্টেনোসিস, এটা আইডেন্টিফাই করার সিস্টেম, তারপরে আচ্ছা এরপরে আসি হলো ইন্টারসেপশন। ইন্টারসেপশনটা হলো এর আগেও বলেছিলাম যখন ইন্টেস্টাইন একটার ভিতরে একটা ঢুকে যায় না, এটাই হলো ইন্টারসেপশন। ইন্টেস্টাইন যখন একটার ভিতরে একটা ঢুকে যায়, সোজা কথা ইন্টারসেপশন মানে কি, ইন্টেস্টাইন একটার ভিতরে একটা ঢুকে গেছে, ঠিক আছে, এটাই হলো টেলিস্কোপ। টেলিস্কোপ, রাইট, টেলিস্কোপও বলা হয় এটাকে। হ্যাঁ, এটা এই জিনিসটা লিখে রাখো, ভেরি গুড, এই জিনিসটা লিখে রাখো একটু কাইন্ডলি। এই ইন্টারসেপশন টেলিস্কোপিং অফ বাওয়েল ইনটু ইট, ও এটা লেখাই তো আছে, লেখা আছে, হ্যাঁ, টেলিস্কোপিং অফ বাওয়েল ইনটু ইটসেলফ। ইন্টারসেপশন সোজা যদি বাংলায় বলি, ইন্টেস্টাইন এক পার্টের ভিতরে আরেক পার্ট ঢুকে গেছে, এটাই হলো ইন্টারসেপশন। Telescoping of bowel into itself causing edema, obstruction and possible necrosis. হয়েছে কি, ইন্টেস্টাইন একটার ভিতরে একটা যখন ঢুকে যায় তখন হয় কি, এই ঢুকে গেলে তোমার ইন্টেস্টাইন একটার ভিতরে যখন একটা ঢুকে যায় তখন এই যে একটার ভিতরে একটা ঢুকে যাওয়ার পরে যে একটা চাপ তৈরি হয়, এই চাপের ফলে যেই জায়গায় চাপটা হয় ওই জায়গায় ইয়ে চলে আসে, কি বলে, তোমার ব্লাড সার্কুলেশন কমে যায়, ফলে ব্লাড সাপ্লাই কমে যায়, ফলে ওই অক্সিজেন কমে যায়, এর ফলে নেক্রোসিস হয়, এরকম আর কি। পিক এজ ইজ 6 months. দ্য ফ্রিকুয়েন্ট সাইট ইন্টারসেপশন ইজ ইলিওসিকাল জাংশন। ইলিয়াম এবং সিকাম এই অঞ্চলটা বেশি হয়, এই অঞ্চলটা বেশি হয়, ইলিওসিকাল জাংশনটা বেশি হয়। এছাড়া আর আচ্ছা, often associated with cystic fibrosis or celiac disease, সাধারণত এটা সিলিয়াক ডিজিজ এবং সিস্টিক ফিব্রোসিস প্রায়ই দেখা যায়। তারপরে হলো ফাইন্ডিংস। আচ্ছা, ফাইন্ডিংসে যাওয়ার আগে কিছু জিনিস বলে নিই। ইন্টারসেপশনে তিনটা ফাইন্ডিংস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা কোশ্চেনে আনলিমিটেড টাইম আমি পাইছি। প্রথমেই আসলে সসেজ শেপড অ্যাবডোমিনাল মাস, মানে হলো পেটে যখন প্যালপিটেশন করা হয় তখন সসেজ তো আমরা সবাই চিনি, হটডগের ভিতরে থাকে যে সসেজ। অ্যাবডোমেনে যখন তোমার ইন্টেস্টাইন চেক করা হয়, ইন্টেস্টাইন প্যালপেট করা হয়, তখন এইখানে সসেজের মতো দেখায়, এখানের যেই যেগুলো থাকে এটা সসেজের মতো দেখায়। তারপরে পিয়ার্সিং ক্রাই উইথ গার্ডেনিং সাইন্স, মানে হলো যে যখন তোমার পেট ব্যথা করে, মানে তোমার মানে যখন মানে পেট ব্যথা করে জোরে কাঁদে এবং পেটটা ধরে রাখে, এখানে এই পিয়ার্সিং ক্রাই, তোমাদের এই জায়গাটা একটা লেখা আছে দেখো, এই পিয়ার্সিং ক্রাই এই জায়গাটা অবলিক দিয়ে লেখা রাখো, লাউড ক্রাই অবলিক ইনকনসোলেবল ক্রাই লিখে রাখো, এইগুলো এই শব্দগুলোও ব্যবহার হয় কোশ্চেনে। পিয়ার্সিং ক্রাই অবলিক লাউড ক্রাই অবলিক ইনকনসোলেবল ক্রাই, ইনকনসোলেবল। এটা মানে কি ভাইয়া ইনকনসোলেবল মানে? ইনকনসোলেবল মানে যে কান্না থামানোই যায় না, মানে অনেক সময় আছে না সোনা বাবু জাদু বলে একটা থামানোর চেষ্টা করা হয়, এগুলাতে কোনো লাভ হয় না, ইনকনসোলেবল ক্রাই বলে এটা। আদর সোহাগ করেও কোনো লাভ হয় না, এই কান্না থামানো যায় না, এটাকে বলে ইনকনসোলেবল ক্রাই। ভাই ইনকনসেপ্টেবল আগে কি বলেছেন?
দুইটা জিনিস বলছে, একটা হলো পিয়ার্সিং ক্রাই, লাউড ক্রাই এবং ইনকনসোলেবল ক্রাই। এই যে কোনো একটা ব্যবহার হতে পারে এখানে কোশ্চেনে। এই শব্দগুলো প্রায়ই আসে। পিয়ার্সিং ক্রাইও দিতে পারে, লাউড ক্রাইও দিতে পারে, ইনকনসোলেবল ক্রাইও দিতে পারে। এগুলো মানে একই, এমন কান্না থামানোই যায় না। তারপরে সসেপ শেপ মাস, এটা তো বললাম। তারপরে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এন্ড গার্ডেনিং, এটা তো বললাম মাত্র। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো কারেন্ট জেলি স্টুল। কারেন্ট জেলি স্টুল, হ্যাঁ। আচ্ছা, অ্যাবডোমিনাল পেইনটার সম্পর্কে আরেকটু বলি, আরেকটু ব্যাখ্যা দিই। অ্যাবডোমিনাল পেইনটা সাধারণত 15 থেকে 20 মিনিট পর পর হয়। এই পেইনটা, এই তোমার ইন্টারসেপশনের পেইনটা 15 থেকে 20 মিনিট পর পরই হয়। লিখে রাখলো, সবই আমি কোশ্চেনে পেয়েছি। এটা স্লাইডে আছে আছে এটা? কোনটা থেকে? ও আচ্ছা, সরি। হ্যাঁ, সিভিয়ার অ্যাবডোমিনাল পেন হুইচ কুড বি ইন্টারমিটেড মে অকার এভরি 15 to 20 মিনিটস। কারেন্ট জেলি স্টুল উইথ ব্লাড অ্যান্ড মিউকাস। কারেন্ট জেলি স্টুলটা কি? কারেন্ট জেলি স্টুলটা হলো তোমার স্টুলটা একটু জেলি টাইপ, জেলি লাইক থাকে। হ্যাঁ, আমি দেখাই দিই, তাও জিনিসটা ইম্পর্টেন্ট, এটা না দেখলে মনে থাকবে না। কারেন্ট এটা এটা একটা ইম্পর্টেন্ট। এই যে দেখো, এরকম এরকম দানাদার একটু স্টুলটা হয়, হ্যাঁ, জেলি জেলি টাইপ। এই যে এরকম জেলি টাইপ স্টুলটা হয়, ইন্টারসেপশন, ঠিক আছে? এরকম ইন্টারসেপশন জেলি লাইক স্টুল দেখা যায়। এটা এই এই তিনটা ব্লাড আগার বা জেলি লাইক স্টুল, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে এই জিনিসটা একদম মারাত্মক ইম্পর্টেন্ট। এইটা যেমন এই পাইলোরিক স্টুডেন্টস, এটা সেম এক। এই পাইলোরিক স্টুডেন্টস, ইন্টারসেপশন, এগুলা খুবই পাশাপাশি করে আসে, এগুলো একত্রে দিয়ে আসে, সেটা একত্রে করে সাধারণত। এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা সিস্টেম জানতে হয় যে কোনটা কী হয় এবং কী কারণে হয়। ম্যানেজমেন্ট কি আচ্ছা, দিকে আর বুঝতে পারছি। এই যে কারেন্ট জেলি স্টুল, এটা শুনতে শুনতে না। তারপরে ব্যারিয়াম এনেমা দেওয়া হয়। Barium enema, which is diagnostic and therapeutic, indicated if the condition is diagnosed within 24 hours. যদি 24 ঘন্টার ভিতরে আইডেন্টিফাই করা যায় তাহলে এটা দেওয়া হয়। তবে হ্যাঁ, এখন আর এই ব্যারিয়াম এনেমা ব্যবহার করা হয় না, এখন এআর এনেমা ব্যবহার করা হয়। মে বি রিপিটেড আপ টু 3 times. If enema doesn't work, সার্জিক্যাল ডিসেকশন অ্যান্ড অ্যানাস্টোমোসিস মে বি পারফর্ম। যদি এই ব্যারিয়াম এনেমা কোনো কাজ না করে, তাহলে তোমার এয়ার এনেমা মানে ইন্টেস্টাইনের ভিতরে হাওয়া দিয়ে দেওয়া হয়। হাওয়া দিলে যেই জায়গায় আটকে আছে ওটা খুলে যায়, ঠিক আছে? যেটা একটার ভিতরে একটা ঢুকেছিল না, ওইটা আস্তে আস্তে খুলে আসে। এটাই হলো মানে এয়ার এনেমার কাজ, ঠিক আছে? ব্যারিয়াম এনেমা ফর ইন্টারসেপশন, এয়ার এনেমা ইজ বেটার। ব্যারিয়াম এনেমা হুইচ ইজ ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক ফর ইন্টারসেপশন, দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেশার রিলিভস দ্য টেলিস্কোপিক। এই যে এয়ার এনেমাটা কেন ব্যবহার করা হয়, এই যে দেখো এখানে লেখা আছে, what does air enema treatment involve? The radiologist inserts a small soft tube a short way into your child's bottom through which air is passed under pressure. The air pressure will start off at a low pressure and increase gradually if necessary. খুব সিম্পল। তুমি যদি চিন্তা করো কোথাও একটা বেলুন একটার সাথে একটা চুপসে আছে, তুমি যদি বেলুনটাতে ফু মারো, পুরোটা বেলুন আস্তে আস্তে খুলে যাবে না? সেম এরকম, একদম সেম এরকম। এটাই হলো ব্যারিয়াম এনেমা। এখন আর ব্যবহার হয় না, এখন ব্যবহার হলো এয়ার এনেমা, হ্যাঁ। তবে এয়ার এনেমা ব্যারিয়ামের কাজ না হলে ফাইনালি তোমার যেই সাইডে, যেই দুইটা সাইড একটা ভিতরে একটা ঢুকেছিল, ওই কেটে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়, উপরে দুই কাটা অংশকে একত্রে জোড়া দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এইটা জানলেই চলবে, এতটুকু যথেষ্ট। এবার আসে হলো হির্শস্প্রাংস ডিজিজ বা মেগাক্লোন, কনজেনিটাল অ্যানাংলিওনিক মেগাক্লোন। দেখো হির্শস্প্রাংস, কিংপিওলি, হ্যাঁ, অ্যানানবিওলিক
আচ্ছা এই বিষয়টা কি মানে নো গ্যাংলিয়ন? দেখো এই যে একটা জিনিস দেখো, এই যে আমাদের এই যে এইখানে একটা মানে কি বলে, ভাগ দেখো, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এই ভাগ আছে না, এগুলাকে বলা হয় ডিভার্টিকুলাম। হ্যাঁ, এখন এই যে আমাদের আম, এই যে প্রত্যেকটা ভাগ, এর ভাগের ভিতরে এই যে আমরা যে ইন্টেস্টিন কি পেরিস্টালটিক মুভমেন্ট করে, এটা তো আমরা জানি। এখন এই মুভমেন্ট যে ইন্টেস্টিন করে, এটা কীভাবে করে? এইখানে একটা গ্যাংলিয়ন আছে, দেখো হলুদ হলুদ যে অংশগুলো, এগুলো হলো গ্যাংলিয়ন। এই আপনার সাইডের আওয়াজ অনেক আসছে। কি বলো, এই কথা কি শুনতে পারো? আসুক না, মজা। আচ্ছা, বলতে চাচ্ছিলাম যে এই যে গ্যাংলিয়ন মানে এই যে ইন্টেস্টাইনাল মুভমেন্টটা হয়, ইন্টেস্টাইনাল মুভমেন্ট যে হয়, এই ইন্টেস্ট দেখো, দাঁড়াও, আমার পিছুটা দৌড়ে চলে আসে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে ইন্টেস্টাইনাল যে মুভমেন্ট করে, এই মুভমেন্টটা কিভাবে করে? গ্যাংলিয়ন সেল, এই যে গ্যাংলিয়ন সেলের মধ্যে হ্যাঁ, পেরিস্টালটিক মুভমেন্ট। এই গ্যাংলিয়ন মূলত এই পেরিস্টালটিসটা তৈরি করে, নাড়াচাড়াটা তৈরি করে, ইন্টেস্টাইনাল যে নাড়াচাড়া করে, মুভমেন্ট করে, এটা তৈরি করে হলো এই গ্যাংলিয়ন সেলস। এখন কোথাও যদি এই গ্যাংলিয়ন নষ্ট হয়ে যায় বা এই কাজ না করে, এর ফলে যে রোগটা হয় সেটাই হলো হিশপ্রাইন্স ডিজিজ। বুঝে গেছে সবাই? যদি এটা যদি একদম ইজিলি বলি, ইন্টেস্টাইনাল যে মুভমেন্ট করে, এই মুভমেন্টের কাজ করে কি? গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন ইন্টেস্টাইনাল কোথাও থেকে যদি গ্যাংলিয়ন কাজ করা বন্ধ করে দেয়, এর ফলে যে রোগ হয় সেটাই হলো হিশপ্রাইন্স ডিজিজ। ঠিক আছে? সাধারণত এটা লোয়ার মানে অ্যানাল ক্যানাল এই বরাবর যে সাইডটা আছে এখানে বেশি হয় এই হিশপ্রাইন্স ডিজিজটা। এটা হলো এই জায়গাটা বেশি হয় আর কি। হ্যাঁ, তো এখান থেকে একটু দেখি, characterized by absence of autonomic parasympathetic ganglion cells in a portion of large colon, which leads to decreased peristalsis in that portion, resulting in functional obstruction. দেখো কি হয়, যখন তোমার ওই স্পেসিফিক জায়গায় মুভমেন্টটা বন্ধ হয়ে যায় ডিউ টু গ্যাংলিয়নিক সেলের ডিসফাংশনের কারণে, তখন কী হবে? ওই অংশটা নড়াচড়া করবে না। যে অংশে এই সেলটা নষ্ট হয়ে যায় বা সেলটা কাজ করা বন্ধ করে দেয় ওই জায়গায়, তাহলে কী হবে? এই জায়গাটায় এই যে জায়গায় প্রবলেম, এই জায়গাটা ইন্টেস্টাইনাল মুভ উপরেগুলো হবে, বাট এই জায়গায় যখন স্টুলটা আসবে এখান থেকে আর নাড়াচাড়া করতে পারবে না ইন্টেস্টাইন। এর ফলে কি হবে? এর ফলে ওই জায়গায় হ্যাঁ ক্রোসিস হয়ে যাবে। হ্যাঁ, অবস্ট্রাক্টেড হয়ে যাবে, ওইখানে ইনফ্লামেশন হয়ে পারফোরেশন হয়ে যাওয়ার চান্স থাকে। এগুলো একটু পরে এগুলোই পাবো। মোর কমন ইন বয়েজ, অফটেন অ্যাসোসিয়েটেড উইথ ডাউন সিনড্রোম পেশেন্টদের ক্ষেত্রে এটা খুবই বেশি দেখা যায়। ফাইন্ডিংস কি? ফেইলিওর অর ডিলে ইন পাসিং মেকোনিয়াম। তোমার ফিটাসের ক্ষেত্রে, মানে সরি ফিটাস তো না, নিউবর্নের ক্ষেত্রে এটা যদি হয়ে থাকে বাচ্চাদের জন্মগতভাবে, তখন এই মেকোনিয়ামটা পাস করতে টাইম অনেক বেশি টাইম নেবে, কারণ ওই জায়গাটা তো তোমার ইয়ে করতে পারে না, মুভমেন্ট করে না। টেম্পোরারিলি ফলোইং ডিজিটাল রেক্টাল এক্সাম, ইয়েস, মানে তোমার এইটা তো ব্যথা হয়। হ্যাঁ, এবং এই ব্যথাটা তোমার এই রেক্টাল এক্সাম, ডিজিটাল রেক্টাল ডিআরই বলা হয়, ডিজিটাল রেক্টাল এক্সাম করলে তোমার ব্যথাটা একটু কমে, বা এই স্টুলটা একটু ইজিলি ওই যে একটু না ধরো আর্টিফিশিয়াল স্টুলেট করে যে লুজ স্টুল অ্যাপিয়ার্স অ্যাজ রিবন লাইক। এইটা আরেকটা ইম্পর্টেন্ট। দেখো তিনটা জায়গা আমি তোমাদেরকে বলে দেই, এই তিনটা একত্রে কোশ্চেন হয় সবচেয়ে বেশি আমি দেখছি। এই তিনটা হিশপ্রাইন্স ডিজিজ, ইন্টারসেপশন আর হলো পাইলোরিক স্টেনোসিস, এই তিনটা পার্টের একত্রে করে কোশ্চেনটা বেশি হয়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা আলাদা আলাদা জিনিস, প্যাথোফিজিওলজি। এটার স্ট্রোকটা কেমন হবে? রিবন লাইক। দেখাই, তাও একটু দেখা দেয় তাহলে ভালো। রিবন লাইক স্ট্রোক, এই যে দেখো, মানে সুতার মতো।
একদম চিকন লম্বা হয়ে যায়, হ্যাঁ, রিবন লাইক স্টুল। তো এইটা এটা হিশব্রাঞ্চ ডিজিজের খুবই ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস, হ্যাঁ। লুজ স্টুল অ্যাপিয়ার্স অ্যাজ রিবন লাইক, পসিবল বাইল স্টেইনড অর ফিকাল ভমিটিং, ইয়েস। আচ্ছা, এখানে কেন ফিকাল ভমিটিং একটু আমাকে বলো তো। এই হিশব্রাঞ্চ ডিজিজে কেন ফিকাল ভমিটিং, বমি করলে স্টুডেন্ট বের হয়ে আসে কেন? কারণ দেখো, এই জায়গাটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাক্টেড থাকে। এখানে পেশেন্ট যখন, অবস্ট্রাকশন যেতে পারে না। ইয়েস, তো পেশেন্ট যখন বমি করে এইখান থেকে টান দেয়, একদম এইখান থেকে টেনে মুখ দিয়ে বের করে নিয়ে আসে। এই ফিকাল ভমিটিং খুব স্পম জায়গায় আছে, একমাত্র পাইলোরিক স্টেনোসেই তোমার নন বিলিয়াস ভমিটিং, বাকিগুলোতে বিলিয়াস ভমিটিং এবং বলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনেও। এটা কিন্তু কাইন্ড অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তাই না? ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে মনে রাখতে হবে যে ফিকাল ভমিটিং হতে পারে, হ্যাঁ। তারপরে ইন্টারসেপশনেও ফিকাল ভমিটিং হতে পারে, আমার কোনো কিছু না। আর স্টুলটা হবে স্টুলটা হবে হলো কি, ইয়ে হবে হলো যে তোমার কারেন্ট জেলি। ইন্টারসেপশনের স্টুলটা হলো কারেন্ট জেলি, হ্যাঁ। আচ্ছা, আর পাইলোরিক স্টেনোসিসে হলো নন বিলিয়ার, আর হিশব্রাঞ্চ ডিজিজের স্টুলটা হবে হলো রিবন লাইক, ঠিক আছে, রিবন লাইক, ইম্পর্টেন্ট। ভাই আপনি যে আগে ক্লাস করেছেন তখন তো এরকম সাউন্ড হইতো না। আরে দাঁড়াও, আমি ওই ইয়ারফোন আগে তো হতো না, আমি জানি ইয়ারফোন প্রবলেম হচ্ছে দেখি। Wait. কন্টিনসেম সিন্নি করেন না এই একটু দাঁড়াও। এবার শোনো। আমি এবার ঠিক আছে। এবার আচ্ছা, পুরো এইটা, পারফেক্ট। আচ্ছা তাহলে আমি ইয়ারফোন একটা কিনে নেবো, সমস্যা নেই। আচ্ছা, এরপর ছিল কনজেনিটাল অ্যানাঞ্জিওনিক মেগাক্লোন বা হিশব্রাঞ্চ ডিজিজ। এই একই জিনিস, রিবন লাইক স্টুল, কনস্টিপেশন এন্ড অনলি লিকুইড ক্যান গেট অ্যারাউন্ড দ্য হার্ড স্টুল, পসিবল বাইল স্টেইন অর ফিকাল ভমিটিং, ফেলিওর অর ডিলে ইন পাসিং মেকোনিয়াম, টেম্পোরারি রিলিফ ফলোইং ডিলিভারি। একই জিনিস, হ্যাঁ, ঠিক আছে। এইটা তারপর ফেলিওর টু থ্রাইভ, যে পরিমাণ খায় সেই পরিমাণ বড় হয় না। ভলভুলাস মানে হলো ইন্টেস্টাইন একটার ভিতরে একটা পেঁচা যায়, ইন্টেস্টাইন পেঁচা যায়, ঠিক আছে। এটার কারণে ইন্টেস্টাইন পেঁচা যায়, এটা নাড়াচাড়া করতে পারে না ঠিক মতো, ফলে ইন্টেস্টাইন পেঁচা যাইতে থাকে। আর টুইস্টিং মেকোনিয়াম, হয়। হ্যাঁ, টুইস্টিং হয়, টুইস্টিং। হ্যাঁ টুইস্টিং হয়, ইয়েস, এটাও বলতে পারো, টুইস্টিং হয়। আর মেকোনিয়াম ইলিয়াস স্টাক ইন দি ইলিয়াম ডিউ টু ল্যাক অফ এনজাইম, আচ্ছা এটা অন্য হিসাব। এই ছিল মোটামুটি ইয়ে। এবার আসছিল diagnosed by rectal biopsy. This shows the presence of anangionic cells. মেডিকেল ম্যানেজিং স্টুল সফটওয়্যার দেওয়া হয় আইসোটোনিক অর মিনারেল ওয়েল এনেমাস, লো রেসিডুয়াইড, নাথিং পার ওরাল ইন অ্যাকিউট অবস্ট্রাকশন, ইয়েস। মুখ দিয়ে এই অবস্থায় মুখ দিয়ে যা দিবা তাই আটকে যাবে। নার্সিং সার্জিক্যাল ম্যানেজমেন্ট ক্যাটাগরাইজড ইনটু প্যালিয়েটিভ এন্ড কারেক্টিভ সার্জারি। সাধারণত তোমার ওই সার্জারি করতে হয় আসলে, এটা ছাড়া লাভ হয় না। প্যালিয়েটিভ লুপ অর ডাবল ব্যারেল কোলোস্টমি, মানে আমার এটা দরকার নেই। তারপরে কারেক্টেড সার্জারি অ্যাবডোমিনাল পেরিনিয়াল পুল থ্রু, অ্যাবডোমিনাল পেরিনিয়াল পুল থ্রু বলতে বোঝায় এই যে দেখো, যতটুকু গ্যাংলিয়ন সেল কাজ করে না ততটুকু কেটে ফেলে দিয়ে অ্যানাল ক্যানেলের সাথে বাকিটা অ্যাড করে দেওয়া হয়, বাস। এটাই হলো অ্যাবডোমিনাল পুল থ্রু। Bowel containing anglia is pulled down and anastomosed to rectum, যেটা বললাম। নার্সিং কেয়ার administer enemas as ordered, do not treat loose stool, মানে স্টুল
ইয়ে হয়েছে দেখে মানে আবার ওই ফ্লাজিল এই জাতীয় কোনো ওষুধ দেওয়া যাবে না, কারণ এটা প্রবলেম এখানে না। অ্যাডমিনিস্টার টিপিএন অ্যাজ অর্ডার, লো স্টেরয়েড, কোলোস্টোমিক কেয়ার ফলোইং প্যালিয়েটিভ সার্জারি। কোলোস্টোমিও করা হয়, তবে কম আর কি। এরপরে আসি হলো ইমপার আচ্ছা ইমপারফোরেট অ্যানাস, মানে অ্যানাল ক্যানাল ছিদ্রটা থাকে না। কনজেনিটাল প্রবলেম অফটেন অ্যাসোসিয়েটেড উইথ ভেরিয়াস other anomalies including fistula into rectum or vagina. Finding no stool passage within 24 hours. এটা important sign. Mechanism stool for inappropriate orifices. Yes. মানে অ্যানাল দিয়ে তো বাথরুম বের হওয়ার কথা, তাই না? কিন্তু এটা হয়ে যাবে হয়তো বা দেখা যায় মানে ইউরিনারি ব্লাডার এই সাইড দিয়ে, মানে এটা অ্যাবনর্মালিটি থাকলেই বোঝা যায়। তবে মোস্ট ইম্পর্টেন্টলি 24 আওয়ার্স এর ভিতরে স্টুল পাস না করে। ইনএবিলিটি টু ইনসার্ট থার্মোমিটার, এটাও একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, যে থার্মোমিটার দিতে গেছে, রেকটাল টেম্পারেচার মাপতে গেছে, থার্মোমিটার ঢুকতেছে না, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখি পাইসানু বাদে যারা আসো দেখি বলতে পারো কিনা, আমরা কোন ধরনের তিনটা টাইপের তিন টাইপের ইয়ে বলবো, তিন টাইপের পেশেন্ট নাম বলবো। দেখো তো কোন পেশেন্টদের ক্ষেত্রে থার্মোমিটার রেকটাল টেম্পারেচার মাপা নিষেধ। নাম্বার 1, হাইপারটেনশন ইনক্লুডিং ট্যাকিকার্ডিয়া। আচ্ছা আমি বলি, ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়াক পেশেন্ট, ট্যাকিকার্ডিয়াক পেশেন্ট, তারপরে ধরো এই কি বলে, আর কি বলতে পারি, তারপরে ধরো ইন্টেস্টাইনাল অবস্ট্রাক্টেড পেশেন্ট। কোন ধরনের পেশেন্টদের ক্ষেত্রে রেকটাল টেম্পারেচার মাপা যাবে না? আমি আবার বলি, ট্যাকিকার্ডিয়াক পেশেন্ট, ব্র্যাডিকার্ডিয়াক পেশেন্ট, ইন্টেস্টাইনাল অবস্ট্রাক্টেড পেশেন্ট। intestinal obstruction দেন। আচ্ছা, আর বাকিরা? বাকিরা কি সাদিয়ার সাথে একমত? ইনক্লুড সালসাবিল। হ্যাঁ, তকির? হ্যাঁ, সালসাবিলের সাথে একমত হই। ইংলিশে বলছি। আচ্ছা, যেহেতু ইংলিশে বলছে তো ঠিক আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ইয়ে সাদিয়া, সরি লাবণী, জি রায়হান, হ্যাঁ, সেটাই হলো। রুনা, এরা কি বলে বলতে যে আমার চায়? সাথে একমত থাকবে। আচ্ছা, পাইসানু কি বলতে চাও? পাইসানু কি সবার সাথে একমত, নাকি সবাইকে যে মিথ্যা প্রমাণ করে দিতে চাও, কোনটা? পাইসানু একমত। একমত? কি বলবো, ভাবছিলাম পাইসানু পারবে। আচ্ছা, এই অ্যানাল ক্যানেলের যে সাপ্লাই, প্যারাসিম্পেথেটিক নার্ভ সাপ্লাই দেয় না, মানে আমাদের ভেগাস নার্ভ, এই যে আমাদের গলা, মুখ, তারপরে ইন্টেস্টাইন, স্টোমাক, হার্ট, তারপরে তোমার এই যে কি বলে ইন্টেস্টাইন, অ্যানাল ক্যানেল, এগুলাতে পুরো কি সাপ্লাই দেয়? প্যারাসিম্পেথেটিক নার্ভ। এখন প্যারাসিম্পেথেটিক নার্ভ যদি স্টিমুলেট হয়, তাহলে হার্ট রেট কমে নাকি বাড়ে? মানে ভাইয়া কি কমে। বলতেছে না, হার্ট রেট কমে? কমে যায়। কিছু ভাবতেছিলাম তো অপশন। প্যারাসিম্পেথেটিক নার্ভ যখন স্টিমুলেট করা হয়, হার্ট রেট কমে। এই জন্য ব্র্যাডিকার্ডিয়া থাকলে কখনোই রেকটাল টেম্পারেচার মাপা যায় না। তোমরা কি এই ধরনের কোশ্চেন পাও নাই কেউ? পাইসানুর তো মাস্ট পাওয়ার কথা। পাইসানুর এটা আজকেই প্রথম এটা কি আমরা পাই নাই ভাইয়া? 100% পাইছো। কি বলো না বলো? হ্যাঁ পাইছি, পাইছি কিন্তু কারণটা জানতাম না, কিন্তু আজকে জানলাম পুরোটা। কারণ জানতাম না। দেখতে হয় তো জানি। আচ্ছা আচ্ছা, তাহলে তখন বলো নাই কেন? বলা উচিত ছিল। পাইসানু এটা পারলাম না, এটা মানে মানে অযৌক্তিক। এটা তো অনেকবার বলছি, অনেকবার।
আর এটা যখন কোলিনার্জিক এবং অ্যান্টি কোলিনার্জিক সিস্টেম শেখানো হয় তখন এটা আমি 100% বলি। এটা কোশ্চেনে আসে। অবশ্যই বিশেষ করে আইসিসিসিউ তে রেকটাল টেম্পারেচারটা প্রায়োরিটি দেওয়া হয়, বাট সব পেশেন্টকে জন্য না। যেমন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যে ইমপারফোরেট অ্যানাস, তার অ্যানাল ক্যানালের ছিদ্র নাই, এটা এমনি তো সেটা তো যাবেই না, এটার একটা অন্য হিসাব। কিন্তু ব্র্যাডিকার্ডিয়া, অলরেডি ব্র্যাডিকার্ডিয়া আছে, তুমি যদি তাকে রেকটাল টেম্পারেচার মাপতে যাও তার হার্ট রেট আরো ড্রপ করবে। কারণ কি, প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট করলে হার্ট রেট ড্রপ করে। ইয়ে কি বলে, রাত্রি কিভাবে জানলা? ভাইয়া আপনি ওই যে পড়াইছিলেন আমাকে একদিন। তাই হইতে পারে না, আমার যতটুকু মনে পড়ে এটা আমি 100% বলছি, কারণ এটা ইম্পর্টেন্ট। এটা তোমার বাস্তবিক লাইফে যেমন তুমি ব্যবহার আসবে, এনগ্লেক্স এটা কোশ্চেনটা করে। আচ্ছা যাক, এরপর আসি হলো কই জানি সাদিয়াকে আর বিশ্বাস করা যাবে না। না, অতএব মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয় না। ওই যে এএনএস যেদিন পড়াইছিলেন ওই দিন বলছিলেন। ইয়েস, এন ওই যে কোলিনার্জিক অ্যান্টি কোলিনার্জিক সিস্টেম, ওইটাই বুঝছো। তারপর আসি হলো ম্যানেজমেন্ট, ম্যানুয়াল ডাইলেশন, তারপরে সার্জারি, অ্যানোপ্লাস্টি, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক, এগুলো সার্জারি ছাড়া উপায় থাকে না। প্রি অপারেটিভ ইফ সাসপেক্টেড ডু নট টেক রেকটাল টেম্পারেচার, এই যে মাত্র বলে দিলাম। পোস্ট অপারেটিভ কেয়ার, কিপ দ্য এরিয়া ক্লিন as clean as possible, সাইড লাইং পজিশন or lie in prone with the hip elevated, এই তো। যদি তোমার এই যে ইমপারফেক্ট অ্যানাস থাকে, তুমি যদি রেকটাল থার্মোমিটার ঢুকাইতে যাও, পরে হয়ে যাবে পারফোরেশন হয়ে যাবে, এটা ভেজাল, অতএব এগুলো করা যাবে না। এই ছিল মোটামুটি অ্যানাস রিলেটেড। এরপরে আসো ক্লিপ, লিপ এন্ড প্যালেট। ঠোঁট কাটা এবং একটা হলো ঠোঁট কাটা, একটা হলো তালু কাটা। এই যে এটা হলো ক্লেফট লিপ, আর যেটা হলো তালু কাটা সেটা হলো ক্লেফট প্যালেট। আচ্ছা, এরপর আসে হলো ক্লেফট লিপ এন্ড প্যালেট। ক্লেফট লিপ, নন ইউনিয়ন অফ দি টিস্যু অ্যান্ড বোন অফ দি আপার লিপ। নন ইউনিয়ন, এই শব্দটা আমরা ব্যাচেলরে পড়ছিলাম যে বোনস এর ক্ষেত্রে নন ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন, অর্থোপেডিক্সে পড়ছিলাম, বুঝছো। নন ইউনিয়ন মানে কি, মানে মানে কমপ্লিট না, মানে কি বলে এটাকে, মানে আরে এটা কি বলে? মানে নন ইউনিয়ন বলতে বোঝায় মানে এটা কমপ্লিট না, সম্পূর্ণ না, এটা কমপ্লিট না, ঠিক আছে, এটা নন ইউনিয়ন। সম্পূর্ণ। Non-union of the tissue and bone of the upper lip and palate during embryonic development, মানে এটা পেটে থাকা অবস্থায় এই প্রবলেমটা থাকে। মেবি ইউনিলেটারাল অর বাইলেটারাল, সাধারণত হেরিডিটারি প্রিডিসপোজিশন, হায়ার ইনসিডেন্স ইন ককেশিয়ানস। ক্লিফট লিপ is more often in boys, cleft palate more often in girls. Yes, ছেলেদের ক্ষেত্রে ক্লেফট লিপটা বেশি দেখা যায় আর মেয়েদের ক্ষেত্রে ক্লেফট প্যালেটটা বেশি দেখা যায়। ফাইন্ডিংস কি, ভিজিবল ফেসিয়াল অ্যাবনর্মালিটি অ্যাট বার্থ, এটা খুবই কমন। ডিফিকাল্টি সাকিং, আচ্ছা এই ধরনের বাচ্চারা ক্লেফট লিপ যারা থাকে তাদের কিন্তু সাক করতে পারে না, কারণ সাক করার জন্য একটা মানে কি বলে এটাকে, এটা সিল থাকতে হয়। তুমি যদি কোথাও একটু ফাঁকা থাকে ওই জায়গায় সাক করতে যাও, ওই জায়গায় লাভ হবে, ওই জায়গায় নেগেটিভ প্রেশার তৈরি হবে না। এই জন্য এই ধরনের বেবিরা সাক করতে পারে না, দুধ খাইতে পারে না, চুষতে পারে না আর কি, হ্যাঁ, মায়ের ইয়েটা। তো এই জন্য বলা হয়েছে যে ডিফিকাল্টি সাকিং দ্য ফর্মুলা অর মিল্ক এসকেপ থ্রু দ্য নোজ উইথ ক্লেফট প্যালেট। ইয়েস, আবার ক্লেফট প্যালেটের ক্ষেত্রে দেখা যায়, দেখো তারা যখন এই যে ফর্মুলা বা মিল্ক খায় তখন এই যেহেতু এই প্যালেটটা মানে ইনকমপ্লিট থাকে, তখন এই খাবারটা নাক দিয়ে ওই যে ট্রাকিয়াতে চলে যায়, নেজাল ইয়ে দিয়ে বের হয়ে আসে এরকম, হ্যাঁ। এবং এই ধরনের বাচ্চাদের তোমার প্রচুর অটাইটিস মিডিয়া হয়, একটু পরে বলবো কেন হয় এটা। হাই রিস্ক অফ রেসপিরেটরি ইনফেকশন, ইয়েস, যে খাবার ট্রাকিয়াতে যাওয়ার কথা সেটা চলে যাবে লাংসে, মানে ওই সরি, যে খাবার এসোফেগাসে যাওয়ার মানে স্টোমাকে যাওয়ার কথা সেটা চলে যাবে ট্রাকিয়াতে, এই কারণে রেসপিরেটরি ইনফেকশন হয়ে যায়।
মানে তারপরে ইনক্রিজ রিস্ক অফ অটাইটিস মিডিয়া, এই যে ইনক্রিজ রিস্ক অফ অটাইটিস মিডিয়া অ্যান্ড পসিবল হিয়ারিং লস, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা চিহ্ন দিয়ে রাখো, এটা খুবই আসে কোশ্চেনে। ইনক্রিজ রিস্ক অফ অটাইটিস মিডিয়া অ্যান্ড পসিবল হিয়ারিং লস, কারণটা কি হলো কি, এই যে তোমার আমরা প্রায়ই শুনে থাকি নাক কান গলা একসাথে, তাই না? হয় কি, এই কানের যে খাবারটা তোমার কানের দিকে চলে যায় কিভাবে, আম, নাই এই জিনিসটা মূলত হলো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটির কারণে, হ্যাঁ। তো একটা জিনিস মাথায় রাখো, ক্লিপ এবং প্যালেটের ক্ষেত্রে মোস্ট কমপ্লিকেশন একটা মানে মেজর একটা কমপ্লিকেশন হলো অটাইটিস মিডিয়া, লিখে রাখো সাইড দিয়ে। এই ক্লেফট লিপ এবং প্যালেটের একটা বাজে একটা কমপ্লিকেশন হলো অটাইটিস মিডিয়া। অ্যাবডোমিনাল ডিস্টেশন ডিউ টু এয়ার সোয়ালোয়িং, মানে এইখানে এই বাচ্চারা দুধ খেতে গেলে বা খাবার খেতে গেলে প্রচুর পরিমাণে এয়ার ইয়ে ইয়ে করে ফেলে, মানে ঢুকে যায়। ম্যানেজমেন্ট কি, মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, ইয়েস। এই ধরনের এখানে আর কিছু জিনিস বাকি আছে, এটা একটু দেখি। মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ মানে হলো কি, কিছু ডিজিজ আছে বা কিছু কন্ডিশন আছে যেখানে শুধুমাত্র অর্থোপেডিক সার্জারি দিলে হয় না, এখানে বিভিন্ন ধরনের টিমের একসাথে কাজ করতে হয়, এগুলাকে বলে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। মাল্টিডিসিপ্লিনারি টিম লাইক স্পিচ প্যাথোলজিস্ট, মানে স্পিচ থেরাপিস্ট, ডেন্টিস্ট, অর্থোডেন্টিস্ট, অর্ডিওলজিস্ট, তারপরে অটোল্যারিঞ্জিওলজিস্ট এন্ড পেডিয়াট্রিশিয়ান। আচ্ছা, কোন কোন কন্ডিশন বলতে পারবা যেখানে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের প্রয়োজন পড়ে, বলতে পারবা? বলতে পারবা? হ্যাঁ, শুনি না, কিচ্ছু শুনি না। এই মুহূর্তে মাথায় আসতেছে না। আচ্ছা, বার্ন পেশেন্ট, ঠিক আছে। তারপরে নার্ভাস সিস্টেমের একটা ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, সেরেব্রাল পালসি, এগুলাতে, হ্যাঁ, অটিজম। এই দেখো, ক্লাসিক কন্ডিশন নিডিং মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, ক্লেফট লিপ প্যালেট, সিস্টিক ফিব্রোসিস, সেরেব্রাল পালসি, অটিজম। ও, এখানে বার্নটা দেওয়া নাই না, বার্নটাও ইনক্লুড করে নিও, হ্যাঁ, বার্ন। অটিজম আছে, অ্যালজাইমার ডিজিজ, ডিমেনশিয়া, এগুলাতে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ প্রয়োজন হয়, হ্যাঁ। এই যে দেখো, ক্লেফট লিপ, এই ইয়ের পরে, এই সার্জারির পরে এইভাবে মানে স্ট্রিপ দিয়ে আটকে দেওয়া হয়, হ্যাঁ। তারপরে ম্যানেজমেন্ট, টাইমলি টাইমলি সার্জারি ইমপ্রুভস দ্য কসমেটিক এফেক্ট অ্যান্ড অ্যাভয়েড স্পিচ ডিফেক্ট, ইয়েস। যদি টাইম মতো সার্জারি করা হয় তাহলে যে তোমার এটা স্পিচের যে প্রবলেমটা থাকে সেটা অ্যাভয়েড করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই, সাধারণত এই সার্জারিগুলা জন্মের পরে পরই করা হয় না, কারণ কারণ আছে, একটু পরেই বলবো। আহ ও এখনই বলবো। বিশেষ করে ক্লেফ প্যালেট, যেটা প্যালেটেরটা প্রায় 9 থেকে 12 মাস এই সময়টায় করা হয়। দেখতেছি আমরা একটু পরে, আরো কিছু বাকি আছে হালকা। লোকাল বার প্রাইভেট। এবার আসি হলো ক্লেফট লিপ রিপেয়ার বা চিলোপ্লাস্টিক, performed around 2 months. It is performed while child is free from respiratory infection. Preoperative care is faced in upright position due to decreased amount of air in swallowing, amount of air swallowing, frequent burping, হ্যাঁ, yes, মানে প্রায়ই তোমার পেশেন্টকে টাইম দিলে ওই যে গ্যাসটা সেটা বের হয়ে আসে, এটাকে বার্পিং বলে। ইউজ এ লার্জ হোল্ড নিপল অ্যান্ড প্রেস
ক্লেফট লিপ টুগেদার টু এনকারেজ সাকিং। ইয়েস, এই ধরনের বেবিদের ক্ষেত্রে নিপটা অনেক বড় হইতে হয়, তাহলে কি হয়, এই যে দেখো এই গ্যাপটা ফিল আপ করে করতে পারে, তাহলে আর বাতাসটা কম বের হয়, এটার জন্য। হ্যাঁ, এটা কোশ্চেনে পাইছি আমি অনেকবার। তারপরে if unable to suck, a rubber tipped syringe may be used to drip the formula into the side of the mouth. এটাকে ব্রেক ফিডার বলা হয়। মানেটা হলো, এটা আমি জাভার ক্ষেত্রে করি। ও যখন কিছু না খাইতে চায় মুখের ভিতরে তখন কি করি, মুখ এই মানে সিরিঞ্জ বা ওটা কি কি বলে ওটাকে, সিরিঞ্জ বা ড্রপার মুখের এক সাইডে, এক যে কোনো এক পাশে, রাইট সাইড নাহলে লেফট সাইড, এক পাশে এনে তারপরে চাপ দিলে ওই খাবারটা সে আর ফেলে দিতে পারে না, গিলেই ফেলতে হয় ওইটা, বুঝছো? এটাকে বলা হয় আম, এটাকেই বলে মূলত কি জানি, মানে ব্রিক ফিডার, এটাকেই বলা হয় ব্রিক ফিডার। হ্যাঁ, যে কোনো এক পাশে মুখের হয় রাইট সাইডে না লেফট সাইডে এনে চাপ দিয়ে দাও, তাহলে ওই খাবারটা সে গিলতেই হয় তখন বাচ্চার। হ্যাঁ, এরকম বিষয়টা, এটাকে ব্রিক ফিডার বলে। স্মল ফ্রিকোয়েন্ট ফিডিং provide emotional support and demonstrate the benefit of surgery. কয় মিনিটে স্যার লাগাইতে পারবো? 3 মিনিট। ছয়টা break নিই, হ্যাঁ? আজকে সমস্ত তাই না, এখানে ছোট ছোট break আজকে শেষ করবো ইনশাআল্লাহ। এবার অনেক break নেই, হ্যাঁ? একটা break নিয়ে আসি, তারপরে